আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম প্রশ্নটা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন হচ্ছে এটাকে আমরা ন্যাটো বলি। এই ন্যাটো বা সামরিক জোট এটা কত সালে স্বাক্ষরিত হয়? এটা হচ্ছে 1949 সালে স্বাক্ষরিত হয়। তো এই ন্যাটোর প্রধান কাজ হচ্ছে মানে এই যে তাদের সদস্য দেশগুলা, তাদের সদস্য দেশের সংখ্যা আছে হচ্ছে মানে তাদের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল হচ্ছে 12টি মানে দেশ, এবং বর্তমানে হচ্ছে এদের 32টা দেশ হচ্ছে এদের সদস্য মানে রাষ্ট্র। এই তো এদের কাজ হচ্ছে এদের যে এই যে সদস্য রাষ্ট্রগুলা মানে দেশগুলা সেগুলার প্রতিরক্ষা মানে নিশ্চিত করা, মানে নিরাপত্তা রক্ষা করা। হ্যাঁ, মানে এই যে সদস্য যে দেশগুলা সেগুলোর উপরে আক্রমণ যদি হয়, তখন এই যে জোটের সকল সদস্যরা মানে মনে করবে যেটা তাদের সবার উপরে আক্রমণ হয়েছে, এবং সেটা সবাই মিলে মানে প্রতিরোধ করবে। এটাই হচ্ছে এটার কাজ। তারপরে হচ্ছে ওটস, হ্যাঁ, ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্স। হ্যাঁ, মানে এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়? হ্যাঁ, তো এই যে ওজোন ডিপ্লেটিং মানে হচ্ছে ক্ষয়কারী বা হ্রাসকারী, আর সাবস্টেন্স শব্দটার অর্থ হচ্ছে মানে পদার্থ এরকম। তো এই যে এই ওডিএস আর কি, এটা হচ্ছে মানে সেই সব রাসায়নিক যৌগ যা হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের মানে স্ট্র্যাটোস্ফিয়ার সেটা থাকা যে প্রতিরক্ষামূলক ওজোন স্তর আছে সেটাকে ধ্বংস করে এই পদার্থটা। হ্যাঁ, তো এই পদার্থটা হচ্ছে খুবই স্থিতিশীল থাকে, এবং এটা মানে কি বলবো, এটার যে অতিবেগুনি রশ্মি আছে সেটার প্রভাবে ক্লোরিন বা ব্রোমিন এই পরমাণুটা মানে মুক্ত হয়ে যায়, এবং ওজোন যে অণু আছে সেটার সাথে বিক্রিয়া করার কারণে হয় কি ওজোন স্তরটা পাতলা হয়ে যায়। হ্যাঁ, তো এখানে বলা আছে যে এই যে ওডিএস, হ্যাঁ, এইটা কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়? এটা হলে মন্ট্রিল প্রোটোকল। হ্যাঁ, এটা হচ্ছে একটা আন্তর্জাতিক চুক্তি যা এই ওজোন স্তরের যে এই যে ক্ষয়কারী রাসায়নিক পদার্থ এগুলো যাতে উৎপাদন না হতে পারে এবং ব্যবহার যাতে পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায়, এবং এই ওজোন স্তরটা যাতে রক্ষা পায়, এই জন্য এটাকে মানে এই চুক্তিটা করা হয়েছে। এবং এটা করা হয়েছিল মানে 1987 বোধহয় 87 সালে এটা স্বাক্ষরিত হয়, এবং 1989 সালে হচ্ছে এটা কার্যকর হয়। তো তারপরে হচ্ছে গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত? গ্রিনল্যান্ডটা হচ্ছে ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অংশ। তো মানে এই যে গ্রিনল্যান্ডটার নামকরণ করা হয়েছিল মূলত যাতে এই যে নামটা যাতে শুনে সবার কাছে মানে আকর্ষণ বোধ হয়, এবং সবাই যেন এখানে বসবাস করার জন্য আগ্রহ প্রকাশ করে, সেই জন্য হচ্ছে এটার নাম গ্রিনল্যান্ড দেওয়া হয়েছিল। মানে কিন্তু এই যে গ্রিনল্যান্ডের কিন্তু বেশিরভাগ অংশই বরফে ঢাকা, তারপরেও এটার নাম গ্রিনল্যান্ড দেওয়া হয়েছিল। হ্যাঁ, যাতে মানে এই দ্বীপটাকে সবাই উর্বর এবং বাসযোগ্য মনে করে, এই কারণে। তারপরে হচ্ছে প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্ভূত হয়? এটা হচ্ছে চীনে। হ্যাঁ, তো সিভিল সার্ভিস হচ্ছে সরকারের একটা বেসামরিক যে কর্মচারী আছে তাদের একটা সংস্থা, মানে যারা হচ্ছে রাজনৈতিকভাবে নির্বাচিত হয় না, কিন্তু সরকারের নীতি বাস্তবায়ন বা নাগরিক সেবা প্রদান এইসব কার্যক্রম তারা পরিচালনা করে। হ্যাঁ, তো এই যে সিভিল সার্ভিসের এই ধারণাটা সর্বপ্রথম চীনেই হচ্ছে উদ্ভূত হয়, এবং চীনা সরকার এই যে বেসামরিক যে কর্মচারী তাদেরকে নিয়োগের জন্য এই পদ্ধতিটা সর্বপ্রথম হচ্ছে চালু করে। তারপরে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? এইটা হচ্ছে ভার্সাই চুক্তি। তো এই ভার্সাই চুক্তিটা করা হয়
মানে জার্মানি এবং তার যে মিত্র শক্তিগুলো আছে তাদের মধ্যে মানে স্বাক্ষরিত করা হয়। আমরা তো জানি যে প্রথম বিশ্বযুদ্ধ যে হয়েছিল, হ্যাঁ, সেখানে কেন্দ্রীয় শক্তি ছিল জার্মানি, তারপর অস্ট্রিয়া, হাঙ্গেরি, অটোম্যান সাম্রাজ্য, বুলগেরিয়া, এগুলা, এবং মিত্র শক্তি ছিল হচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, ইতালি, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র। মানে এই দুই মানে দলের সাথে তো হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধটা হয়েছিল। তো এই যে ভার্সাই চুক্তিটা, এই চুক্তিটার মূল উদ্দেশ্য ছিল যে জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা এবং যুদ্ধের জন্য তাদেরকেই দায়ী করা এবং যুদ্ধের ক্ষতিপূরণ তাদের থেকে আদায় করা, এইটা ছিল এইটার মূল লক্ষ্য। হ্যাঁ, আর তারপরে হচ্ছে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম কি? জাতীয় সংসদের ইংরেজি নাম হচ্ছে হাউস অব দ্য নেশনস। হ্যাঁ, এই নামকরণটা এখানে করা হয়েছে এই কারণে, যেটা একটা সাংবিধানিক নাম এবং যেহেতু এটা বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করে, সেজন্য এখানে মানে হাউস অব দ্য নেশন এই নামকরণ করা হয়েছে। তারপর হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোথায়? মৌলভীবাজার। হ্যাঁ, তো মৌলভীবাজারে যদি বলেন যে চা বাগানের সংখ্যা কয়টি, তাহলে কোনো জায়গায় দেখবেন 90টি লেখা, কোনো জায়গায় 92টি। তো আমার মনে হয় না যে একটা চাকরির পরীক্ষা বা কোনো পরীক্ষাতে হয় 90, 92 দুটোটা অপশন থাকবে, আমার কাছে মনে হয় না। তারপরও যদি থাকে তাহলে আপনার 90টাই মানে সঠিক হবে বেশি। কারণ হচ্ছে 90 যে এইটা, হ্যাঁ, এইটাই হচ্ছে বাংলাদেশের যে চা বোর্ড সেইটার তথ্য অনুযায়ী সঠিক। কিন্তু 90 এবং 92 এইরকম মধ্যে বলা হয়েছে, মানে 92টা বলা হয়েছে ধরেন আমাদের সময় বা সমকাল এই ধরনের পত্রিকাতে বলা হয়েছে যে 90 থেকে 92 এর মধ্যে, মানে এটা কিন্তু ওরকম সরাসরিভাবে বলা হয় নাই। তবে সরকারি তথ্য মতে বা হচ্ছে নির্ভরযোগ্য তথ্য মধ্যে যদি হয় তাহলে সংখ্যাটা হবে হচ্ছে 90। তো আপনারা 90তেই হচ্ছে এটা দাগাবেন। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।